নমস্কার, চলুন আজ একটা দারুণ সফরে বের হওয়া যাক। আমরা দেখব ভারতের ইতিহাস, বিজ্ঞান আর সাম্প্রতিক ঘটনাগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে। একটা মুঘল সম্রাটের জীবনী, একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর আর ভারতের সংবিধান, এগুলোর মধ্যে মিলটা কোথায়? শুনতে একদমই আলাদা লাগছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব এই সব আপাতদৃষ্টিতে ভিন্ন বিষয়গুলো আসলে কিভাবে একটা সুতোয় বাঁধা। তো আমাদের এই সফর শুরু হচ্ছে মোঘল যুগ থেকে। চলুন দেখি সেই সময়ের শাসকরা নিজেরাই নিজেদের ইতিহাস কিভাবে লিখে গেছেন আর তা থেকে আমরা কি জানতে পারি। দেখুন, এখানে দুটো প্রধান মুঘল আত্মজীবনীর মধ্যে একটা বেশ মজার পার্থক্য চোখে পড়ে। বাবর যখন তার আত্মজীবনী লিখছেন তখন ভাষাটা ছিল চাগদাই তুর্কি, অথচ কয়েক প্রজন্ম পরেই জাহাঙ্গীর যখন লিখছেন তখন ভাষাটা বদলে হয়ে গেছে ফার্সি। ভাষার এই যে পরিবর্তন, এটাই কিন্তু বুঝিয়ে দেয় যে সাম্রাজ্যের ভেতরের সাংস্কৃতিক হাওয়াটাও বদলাচ্ছিল। কিন্তু ভাবুন তো, যখন সম্রাট নিজে নন বরং তার বোন ইতিহাস লিখছেন, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? গুলবদন বেগমের লেখা হুমায়ুনের জীবনীটা ঠিক এই কারণেই এত স্পেশাল। এটা আমাদের সেই সময়ের একটা অন্দরমহলের ছবি দেয়, যা অন্য কোনো সরকারি দলিলে পাওয়া প্রায় অসম্ভব। তো ইতিহাসের পাতা থেকে এবার চলুন বিজ্ঞানের জগতে ডুব দেওয়া যাক। কারণ একটা দেশের ঐতিহ্য তো শুধু পুঁথিতে লেখা থাকে না, তাই না? এটা সেই প্রযুক্তিতেও থাকে যা একটা দেশকে এগিয়ে নিয়ে যায়, শক্তি যোগায়। এত বড় একটা দেশে এত মানুষের জন্য শক্তির চাহিদা তো বিপুল, তাই না? আর এর একটা বড় উত্তর কিন্তু লুকিয়ে আছে পারমাণবিক শক্তির মধ্যে। কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে? ভারতের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তিগুলো কিন্তু এগুলোই। তারাপুরের দেশের প্রথম কেন্দ্র থেকে শুরু করে কুদানকুলমের বিশাল রিয়্যাক্টর পর্যন্ত। কিন্তু আসল খেলাটা হয় ওই রিয়্যাক্টরের ভেতরে। দেখুন, ভারী জল বা গ্রাফাইট, এগুলোকে বলে মডারেটর। এদের কাজ হলো নিউট্রনের গতি কমিয়ে দেওয়া, যাতে বিক্রিয়াটা ঠিকঠাক চলতে পারে। আর অন্যদিকে ক্যাডমিয়াম বা বোরনের দণ্ডগুলো, ওগুলো অনেকটা গাড়ির ব্রেকের মতো, অতিরিক্ত নিউট্রনকে শুষে নিয়ে পুরো প্রক্রিয়াটাকে কন্ট্রোলে রাখে। ইন্টারেস্টিং, তাই না? এটা শুনতে একটু টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু আসলে এটা আমাদের সবার প্রতিদিনের জীবনের অংশ। বাড়িতে যে ইলেকট্রিসিটি বিল আসে সেটা খেয়াল করলেই বোঝা যাবে। আমরা কিন্তু ওয়াটের জন্য বিল দিই না, আমরা দিই কতক্ষণ ধরে কতটা শক্তি ব্যবহার করলাম তার জন্য। আর সেটারই একক হলো কিলোওয়াট আওয়ার। আচ্ছা, বিজ্ঞানের যেমন কিছু নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক তেমনি একটা দেশ চালানোরও কিছু মৌলিক নিয়ম থাকে। তো চলুন এবার শক্তির ভৌত নিয়ম থেকে বেরিয়ে এসে সেই সব আইনি আর ভৌগোলিক ব্যাপারগুলোর নজর দিই, যেগুলো আজকের ভারতকে গড়ে তুলেছে। একবার ভাবুন তো, একটা মাত্র সংবিধান সংশোধনীর কি অসম্ভব শক্তি। ৮৬তম সংশোধনীটা শুধু একটা আইনি পরিবর্তন ছিল না, এটা শিক্ষাকে একটা মৌলিক অধিকারে পরিণত করেছে, আর তার ফলে দেশের লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎটাই বদলে গেছে। এই অধিকারগুলোই কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। সবার জন্য সমান সুযোগ থেকে শুরু করে কথা বলার স্বাধীনতা পর্যন্ত এই অধিকারগুলোই ঠিক করে দেয় যে রাষ্ট্র আর তার নাগরিকদের মধ্যে সম্পর্কটা কেমন হবে। ভারতের বৈচিত্র্য যে শুধু মানুষ বা সংস্কৃতিতে তা কিন্তু নয়, এর ভূগোলেও রয়েছে অবাক করা বৈচিত্র্য। একবার ভাবুন তো, এমন একটা জায়গার কথা যা পৃথিবীর সবচেয়ে ভেজা জায়গাগুলোর একটা হিসাবে পরিচিত। মেঘালয়ের খাসি পাহাড়ের কাছে অবস্থিত সেই মৌসিনরাম ঠিক তেমনই এক আশ্চর্য। আর এখানেই দেখুন ইতিহাস, স্থাপত্য আর আধুনিক আন্তর্জাতিক স্বীকৃতির কি অসাধারণ একটা মেলবন্ধন। ১৩০০ শতকে তৈরি একটা মন্দির, আর আজ সেটা গোটা মানবজাতির জন্য একটা সংরক্ষিত বিশ্ব ঐতিহ্য। ভাবা যায়? তো প্রাচীন ইতিহাস থেকে এক লাফে চলে আসা যাক একেবারে এখনকার সময়। চলুন এবার সেই সব ব্যক্তিত্বদের সম্মান জানাই যারা এই মুহূর্তে ভারতের সাহিত্য আর সংস্কৃতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ এবার যুগ্মভাবে দেওয়া হয়েছে। একদিকে আছেন উর্দু কবিতার কিংবদন্তি গুলজার, আর অন্যদিকে সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। এই পুরস্কারটা যেন ভারতের অসাধারণ ভাষাগত বৈচিত্র্যকেই সেলিব্রেট করছে। এই পুরস্কারটা শুধু একটা দারুণ লেখার জন্যই নয়, এটা অনুবাদ বা ট্রান্সলেশনের মতো একটা জরুরি শিল্পকেও স্বীকৃতি দেয়। কারণ অনুবাদের মাধ্যমেই তো একটা গল্প দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের কাছে পৌঁছাতে পারে। সরস্বতী সম্মান, এটাও ভারতের আরেকটা বড় সাহিত্য পুরস্কার। এটা মূলত ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা সেরা কাজগুলোকে স্বীকৃতি দেয় আর দেশের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যকে সম্মান জানায়। পুরস্কার তো গেল,
কিন্তু কিছু সেরা গল্প তো সরাসরি সেই মানুষগুলোর কাছ থেকেই আসে যারা নিজেরাই ইতিহাস তৈরি করেন। চলুন এবার কয়েকজন কিংবদন্তি ব্যক্তিত্বের জীবনকে তাদের নিজেদের মুখ থেকেই শোনার চেষ্টা করি। বইটার নাম প্লেয়িং ইট মাই ওয়ে। আর এই বইতে ক্রিকেটের অন্যতম সেরা এক ব্যক্তিত্ব শচীন টেন্ডুলকার তার অবিশ্বাস্য যাত্রার গল্প শুনিয়েছেন। এটা ওর কিংবদন্তি ক্যারিয়ারের এক ব্যক্তিগত খতিয়ান, যা লক্ষ লক্ষ মানুষের কাছে একটা অনুপ্রেরণা। দ্য টেস্ট অফ মাই লাইফ এই বইটা শুধু ক্রিকেট মাঠের লড়াইয়ের গল্প বলে না, মাঠের বাইরের এক কঠিন লড়াইয়েরও কথা বলে। যুবরাজ সিংয়ের এই আত্মজীবনীতে রয়েছে ক্যান্সারের মতো কঠিন চ্যালেঞ্জকে জয় করার এক অদম্য গল্প। এটা আমাদের শেখায় যে মনের জোর দিয়ে যে কোনো বাধাই পার করা সম্ভব। আচ্ছা, খেলাধুলার জগৎ থেকে এবার আসা যাক রাষ্ট্রনীতির দুনিয়ায়। ওয়াই ভারত ম্যাটার্স এই বইটা আমাদের সমসাময়িক বিদেশনীতির একটা ঝলক দেয়। আর এটা লিখেছেন এস জয়শঙ্কর। বিশ্বমঞ্চে ভারতের ভূমিকাটা ঠিক কি তা নিয়ে এই বইটা দারুণ কিছু ভাবনা তুলে ধরে। যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য এটা মাস্ট রিড। মুঘল দরবার থেকে পারমাণবিক চুল্লি, সংবিধানের ধারা থেকে সাহিত্যের সম্মাননা, আমরা দেখলাম জ্ঞান আসলে কখনো বিচ্ছিন্নভাবে থাকে না, বরং এটার সংযোগের এক বিরাট জাল। আজকের এই সফরে এমন কি কোনো তথ্য ছিল যা আমাদের ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে গেল? অন্বেষণের এই যাত্রা তো চলতেই থাকবে।